হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মারিয়া মেহজাবিন কিপ্তিয়া। প্রিয় দর্শক, আমরা চলে যাই মারিয়া মেহজাবিন কিপ্তিয়ার কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি খুবই ভালো আছি, কারণ আমাদের সাথে মারিয়া মেহজাবিন কিপ্তিয়া আছে, তাই না দর্শক? কিপ্তিয়া, আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন। প্রথমে যদি পরিচয় শুরু করতে হয়, আমি একজন উদ্যোক্তা, পাশাপাশি আমি স্টুডেন্ট এবং নিউলি মম। সবকিছু মিলিয়ে অগোছালো সময়ে আমি খুব ভালোভাবে জার্নিটা পার করছি। আর একদম শর্ট করে আমার পরিচয়, আমি একজন নারী উদ্যোক্তা এবং আমার পেজের নাম কিপ্তুস ক্রিয়েটিভিটি। বাহ, চমৎকার নাম। এই নামটাই কেন? আমার নাম হচ্ছে মারিয়া মেহজাবিন কিপ্তিয়া। তো আমার নামটা একদম ইউনিক ছিল, আমার মনে হয়েছিল স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আমি একদম ওয়ান পিস ছিলাম, কিপ্তিয়া। তো ওই জায়গাটা থেকে সবাই ভালোবেসে কিপ্তু বলে ডাকতো, বিশেষ করে আমার হাজবেন্ড আমাকে কিপ্তু বলে ডাকে। ওই জায়গাটা থেকে মূলত কিপ্তুস ক্রিয়েটিভিটি করেছে। ভালোবাসাটাও থাকুক, নামটা একটু ইউনিক কিছু হবে, আমার নামটাও ইউনিক এবং কিউট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই উদ্যোক্তা জীবনের শুরুটা কি? আমার শুরুটা একদম হুট করে, মানে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু না। 2020-এ করোনার শেষে আমি যখন জব ছেড়ে দিলাম, মানে আমি একটু ছোট বয়স থেকে জব করেছি। যখন আমি জবটা ছেড়ে দিয়েছি, জবটা ছাড়ার একটাই রিজন যে অন্যের কথা শুনতে ভালো লাগছিল না, নিজের মতো করে কিছু একটা করার ইচ্ছা। তো আমার ফ্যামিলিগত সবাই হচ্ছে ব্যবসায়ী, তো আমারও সেই মাথার ঝোঁক যে আমি নিজে কিছু করবো, আমার নিজের নামে কিছু থাকবে। তো ছোট থেকেই টুকটাক আম্মুর কিছু জুয়েলারি মানে খুলে আবার নতুন করে তৈরি করতাম, চেঞ্জ করে। তো ওইটা থেকে দেখলাম মানে উদ্যোক্তা হওয়ার বিষয়টা শুরু থেকেই ছিল। হ্যাঁ, আমার ফ্যামিলিগত একদম ভাই বোন, যে আমার বাবা মা সবাই ডিজাইনার, তারা খুব ভালো ডিজাইন নিজেদের প্রোডাক্ট গুলোতেই করতো, নিজেদের ঘরে ডিজাইন বা যে কোনো কিছুতেই করতে পারতো। তো ওইখান থেকে হয়তো আমরাও পেয়েছি। তো আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে, আমি একটু এমন কিছু করি যেটা কাস্টমাইজ করার অপশন আছে। তো সবকিছু বাদ দিয়ে মাথায় আসতো জুয়েলারি, যেটা ঘরে বসে করতে পারবো, প্লাস কারো কথাও শুনতে হচ্ছে না, এবং আমার নিজের মনের মাধুরী দিয়ে একটা ডিজাইন করা যাবে। এই চিন্তা থেকে কাজ শুরু। 2020-এ করোনার শেষে ডিসেম্বর মাসে আমি হুট করে জমানো মাত্র 6500 টাকা নিয়ে আমি শুরু করি আমার উদ্যোগ। তো আমি সবার আগে নিউ মার্কেট থেকে, যেটা কাছে লোকেশনটা, ওখান থেকে প্রোডাক্ট কিনে আনি এবং আমি আমার নিজস্ব ডিজাইন থেকে প্রোডাক্ট গুলো তৈরি করি। এভাবে আসলে আমার জার্নিটা শুরু হয়ে যায় হঠাৎ করে একদম। আপনার জার্নিটা অনেক চমৎকার। নিশ্চয়ই এই জার্নিতে প্রতিবন্ধকতা তো কিছু ছিল, কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে এগুলো মোকাবেলা করেছেন? প্রত্যেকটা মানুষের এটা থাকে, যেমন আমি ফ্যামিলিগত সেভাবে কোনো বাধা পাইনি, বাট পাড়া প্রতিবেশী থেকে বাধা পেয়েছে। আমার আম্মুকে হচ্ছে তারা একটু মোটিভেট করার ট্রাই করতো, যে আল্লাহ, আপনার মেয়েকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আর এটা পরে কি সে এখন গহনা বেচবে অনলাইন, এই টাইপের একটা কথা আম্মুকে একটু বলতো। তখন আম্মুর মন খারাপ হলো, আম্মু বলতো ও যেটা ভালো লাগে ও সেটাই করুক, সেভাবে এগিয়ে যাক। বাট আব্বুর দিক থেকে একটু বাধা ছিল, তার আদরের ছোট মেয়ে, দরকার নেই এত কষ্ট করে, ঘরে থাকো, আমি তো দিচ্ছি তোমার খরচ, কি সমস্যা। তা আমার কথা যে না, সবাই ইনকাম করতেছে, ভাইয়া আপু সবাই আম্মুকে গিফট দিচ্ছে, আব্বুকে দিচ্ছে, আমি তো আবার সেই জায়গা থেকে আমি কেন করবো না? হ্যাঁ, ওই জায়গাটা থেকে শুরু করা। তখন আব্বু দেখলো না আমার মেয়ের জেদ আছে, সে করতে পারছে। মানে আপনার উদ্যোক্তা হওয়ার মূল কারণ কি এটাই ছিল? হ্যাঁ, মানে নিজে কিছু করব, নিজের টাকা সবাইকে গিফট দিব, এইটাই হচ্ছে মেইন এটাতে আপনার আনন্দ। তো এখন কি এটা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি এখনো আমার বাসা ছোট থেকে বড় সব মেম্বার দেখে আমার নিজের টাকা গিফট দেওয়ার চেষ্টা করি, এখনো দিয়ে যাচ্ছি। চমৎকার চমৎকার। দর্শক, এরকম ওনার এই উদ্যোগ দেখে কিন্তু আজ আপনারাও আরো উদ্যোগী হয়ে উঠবেন, কারণ উনি একটা স্টুডেন্ট ছিলেন এবং বাইরে থেকে কিন্তু অনেক বাধা এসেছে। পারিপার্শ্বিক অবস্থা, যারা প্রতিবেশী ছিল তারা তার আম্মাকে বিভিন্নভাবে বলেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সে কি একজন উদ্যোক্তা হবে, কি দরকার এত কষ্ট করার। কিন্তু ওনার মায়ের সাপোর্ট ছিল এবং পারিবারিক সাপোর্টের কারণে, এবং ওনার নিজের এত উদ্যোগ ছিল। হ্যাঁ, তো আজ উনি একজন সফল উদ্যোক্তা, এবং উনি ওই যে বললো না সবাই গিফট দিত আম্মুকে, আমিও দিব, কত সুন্দর চিন্তা ভাবনা। তো এ ধরনের চিন্তা ভাবনা থেকেও কিন্তু আপনারা এগিয়ে আসতে পারেন উদ্যোক্তা জীবনে।
তো পড়ালেখার পাশাপাশি আসলে এই লাইফটা আপনি কিভাবে মানে মেনটেন করছেন এইসব কিছু? একটু টাফ হয়ে যাচ্ছিল তখন। আমি যখন বিজনেসটা শুরু করি মাত্র ইন্টার শেষ হয়েছে, অনার্স উঠলাম, দেন আমি একটু শিখছিলাম অনেক বেশি, তো তখন আমার বিজনেসটা করাটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে মাথার মধ্যে এটা আমার স্বপ্ন, আমি এটা নিয়ে আগাতে চাই। আমি কিন্তু আমার পড়াশোনা মানে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম, সিএসসি ডিপার্টমেন্ট। আমি কিন্তু সেই জায়গাটা ছেড়ে দিয়েছি। ও আচ্ছা, শুধুমাত্র আপনি ছেড়ে দিয়ে আমি লালমাটিয়া ইউনিভার্সিটিতে আবার অ্যাডমিশন নিয়েছি শুধুমাত্র উদ্যোগটাকে ধরে রাখবো বলে। কারণ ড্যাফোডিলে সিএসসি ডিপার্টমেন্ট পড়া মানে আপনার দিনে 24 পুরো সময়টাই আপনাকে দিতে হবে। এরপর বাসায় এসে আপনাকে ল্যাপটপে সারাদিন থাকতে হচ্ছে। আমার উদ্যোগের কাজ আমি করতে পারছি না। যখন আমি ছাড়বো তখন আমি জাস্ট খুব ভালোভাবে নিজের মনকে আপনি কোন ইয়ারে ছিলেন, কোন ইয়ার শেষ করেছিলাম। আচ্ছা, একটা বছর গ্যাপ গিয়েছে আমার। আচ্ছা আচ্ছা, খুব খুব যে বড় গ্যাপ গিয়েছে তা হ্যাঁ, না, তা তবে না। একটা বছরও বিশাল ইঞ্জিনিয়ার ব্যাপার। হওয়াটাও কিন্তু আমার খুব শখের একটা জায়গা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, বড় ছোট থেকে ভাবতাম। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি কি আসলে ইঞ্জিনিয়ার হয়ে বেশি হ্যাপি থাকবো নাকি আমার নিজের নামে একটা কিছু থাকবে, আমি এটাই হ্যাপি হব। এই দুইটার ডিসিশন নিতে আমাকে অনেকটা সময় পার করতে সময়টা হয়েছে। একটা বছর গেল। হ্যাঁ, আমি করবো কি করবো না করতে করতে একটা সময় যে না, আমি আসলে উদ্যোগটাকে ভালোবাসি, যেটা আমি করতে পছন্দ করি সেটাই করা উচিত। সেই জায়গা থেকে ফ্যামিলির পারমিশন নিয়ে আসলে কেউ না করেনি সেভাবে। বড় বোন বলেছিল তোমার যেটা খুশি, তুমি যেটা শান্তি পাচ্ছ সেটাই করো, নিজের জীবনটাকে নিজের মতো করে গুছাও। ওই জায়গা থেকে ড্যাফোডিল ছেড়ে আমি লালমাটিয়াতে আবার নতুন করে অ্যাডমিশন নিলাম যে একটু ন্যাশনালে একটু পড়াশোনা একটু প্যারা কম থাকবে, আমি বিজনেসটাও করতে পারবো। এই জায়গা থেকে নতুন করে শুরু করলাম। আর পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা ছাড়া তো আসলে আসলে কোনো কিছু করা যায় না। এখন তার মধ্যে আমি কি বিয়ে করছেন? করেছি আচ্ছা, সেপ্টেম্বরে, এক বছর হলো। তো সবকিছু মিলে একটা নতুন মানে একটা জীবনে, নতুন হ্যাঁ, জীবন, কিন্তু নতুন আমি বিজনেসটা সবকিছু। এখনো ছাড়িনি বিকজ ফ্যামিলির সাপোর্টও ছিল। পড়াশোনা তো তারা সাপোর্ট করেছে, বিজনেসটা করছি সেখানেও সাপোর্ট করেছে, এই জন্য আমি এখন এখানে টিকে আছি। দর্শক, আমি বলবো যে একজন উদ্যোক্তা অনেক অনেক বেশি সাহসী। কারণটা কি জানেন? তারা কিন্তু বেকারত্বকে মানে বেকারত্ব যে একটা টেনশন যে আমি বেকার থাকবো, এই বিষয়টাকে তারা মাথায় নেয়নি। তারা নিজেরাই নিজের কর্মের সংস্থান করছে এবং আরো 10 জনে তাদের সাথে যারা আছে তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছে। সো আমি বলবো অবশ্যই উদ্যোক্তারা সাহসী, তারা বেকারত্ব নিয়ে চিন্তা না করে তাকে টাটা বাই বাই করে নিজের কর্মের সংস্থান করছে। এই জন্য আমাদের উচিত, আমরা যারা আছি অভিভাবক, আমাদের যে সন্তানেরা আছে তাদেরকে আমরা এমন ভাবে বড় করি যেন তারা শুরু থেকেই তাদের মাথায় আমরা এটা দিয়ে দিই যে তুমি উদ্যোক্তা হবে, তুমি বড় হয়ে উদ্যোক্তা হবে, নিজের কর্মের নিজে সংস্থান করবে এবং আরো মানুষকে কর্মের সংস্থান করাবে। কারণ সামনে যে অবস্থা, আমাদের জনসংখ্যা এত বেশি, সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেবেটাকে? তো সে জায়গা থেকে আমরা যারা অভিভাবক আছে আমাদেরই উচিত আমরা আমাদের সন্তানকে সেভাবে উদ্যোক্তা মনোভাব নিয়ে বড় করব। শিল্প মাঝারি যে উদ্যোক্তারা আছে আসলে তাদের হাতেই কিন্তু আমাদের এই দেশের অর্থনীতির মেরুদণ্ড তারা। সো এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই খুব গুরুত্বের সাথে চিন্তা করতে হবে। আপনি কি বলেন? অবশ্যই, কারণ সবাই যদি বলে আমি চাকরি করবো, চাকরিটা তো একটা জায়গায় থাকতে হবে, চাকরিটা কি দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এবং কিছু তৈরি করা তো আসলে একটু ভালো লাগা সবার জন্য এটা প্রয়োজনীয়। এটা অবশ্যই একটা ক্রিয়েটিভ ব্যাপার এবং একটা সম্মানের ব্যাপার বলে আমি মনে করি। এই জায়গায় আমি একটা কথা বলি যে ফ্যামিলিগত আমি তো কোনো বাধা পাইনি, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে যাদের কাছে আমি বাধা পেয়েছি তারা তাদের অনেকের মেয়েরই ছেলে মেয়েরা আমাদের বয়সে কিন্তু ছিল। তো আমাকে একটু কটু কথা ভালো শুনতে হয়েছে, কিন্তু এখন তারা তাদের ছেলে মেয়েকে তো দেখো মারিয়া কোন জায়গায় গিয়েছে। আমি কিন্তু নিচে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম আমি করছি এবং সেটা দিয়ে আমি আমার খরচ বা আমার শখের জায়গাটা আমি খরচ করতে পারছি। আমাকে হয়তো আমার হাজবেন্ডের কাছে চাইতে হচ্ছে না, বা চাওয়াটা যে খারাপটা না, হাজবেন্ড তো আমার না সেটা অবশ্যই, আমি চাচ্ছি না এটা আমার। কিন্তু আমরা কি করি নরমাল, আমরা কি করি আমাদের যে সময়টা থাকে সেটা আমরা শুয়ে বসে গল্প গুজব, মোবাইলে গল্প করে বা এই সময়টা কিন্তু নষ্ট করি। তো সেই জায়গা থেকে ওই সময়টা আমরা নষ্ট না করে আমরা আমাদের যে প্রতিভা আছে সেটাকে কাজে লাগাই। তোমরা কেন কিছু করলে না, তুমি তো এই কাজটা পারতে, এটা তো করতে পারতে। কিন্তু আপনি যদি তখন সরে আসতেন তাহলে কিন্তু আর এই ব্যাপারটা হতো না, আপনি নিজের এই পজিশনও পেতেন না, আর এই যে পাড়া প্রতিবেশী এইভাবে বলতো না। সেটাই, হ্যাঁ, হাতে তৈরি পণ্য আর দেশীয় পণ্য নিয়ে যে কাজ করছেন সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব 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 ভালো সাড়া পেয়েছি। এখন যেহেতু অনেক বেশি অনলাইন পেজ গ্রো হয়েছে, তো সেই জায়গা থেকে আমাকে ধরে রাখতে হচ্ছে মান,
সেই জায়গা থেকে মান ধরে রাখলে অবশ্যই আমি সারা পাচ্ছি। আর আমি মেইনলি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, আর আমার প্রোডাক্ট গুলো দেশের বাইরে যায়। এটা আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখছি, আপনি একটু দেখাবেন আমাদের দর্শকদের কি কি প্রোডাক্ট এনেছেন? মেইন হচ্ছে আমার পাটের জুয়েলারি বক্স, এইটা হচ্ছে আচ্ছা, খুবই আচ্ছা। ফেমাস আমার বাহ, পেজে, যেটা চমৎকার আমার দেশের দেখি। বাইরেও গিয়েছে এবং খুব বড় আচ্ছা, বড়। এগুলো প্রাইস কেমন? এটা 150 থেকে 200 টাকার মধ্যে, খুবই রিজনেবল হচ্ছে। হ্যাঁ, একদম ফ্রেন্ডলি বাজেট, স্টুডেন্ট বাজেট আমি বলবো, স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছে সবাই। এবং কাউকে গিফট দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ এবং একটা এটা জিনিস। 100% ইউনিক, এটা অন্য কারো কাছে Wow. আপাতত নেই। এরপর যদি কেউ নকল করে আসবে, কিন্তু মেইনলি হচ্ছে না, এটা দর্শক, এটা আমি অবশ্যই ওনার কাছ থেকে কিনবো আজকে, আমার খুবই কিউট লেগেছে, খুবই সুন্দর লেগেছে, দারুণ দারুণ। আর আমি মেইনলি এটা নিয়ে এই পাটের পণ্য নিয়ে, যেটা আমাদের দেশীয়, এটা এটা পাট দিয়ে তৈরি, সো পাট আমাদের কি কি সোনালী আছে? আঁশ হ্যাঁ, দেশীয়, এটা নিয়ে আমি অবশ্যই, আগাচ্ছি। এগুলো নিয়ে- দেন হচ্ছে এখনকার একটা বিয়েতে স্মৃতি, কাবিনের ওয়াও, একটা স্মৃতি হিসেবে সুন্দর। ছবিটা থেকে যাবে, কলমটা হ্যাঁ, থেকে এগুলো যাবে। প্রাইস কেমন? এগুলো 200, 250, 350, সর্বোচ্চ 500 এর মধ্যে হয়ে থাকে। ওয়াও, চমৎকার চমৎকার, আপনার ডিজাইন গুলা চমৎকার। আর এইগুলো তো হচ্ছে অনেক টাইপের, এত প্রোডাক্ট তো এখানে দেখানো সম্ভব না। এগুলো হচ্ছে খোপার গালজা, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের হাতে তৈরি, এক একটা হাতে তৈরি, কোনোটাই হচ্ছে রেডিমেড কিছু না, বাইরে থেকে আসে, দেন আমরা নিজেরাই তৈরি করি। সো কাস্টমার চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারে, সে অপশন সে যদি ওইভাবে দেখায় ডিজাইন, হ্যাঁ, না না, সুন্দর লাগছে, হ্যাঁ, খুব সুন্দর লাগবে। না, অবশ্যই একদম ফুটে আসবে, কালারটা অরিজিনাল এরকম, একটা হ্যাঁ। বেলি পরে আছে, এবং আমি যা এখানে পরে আরো, আছি, হ্যাঁ, সেটাও কিন্তু আমার নিজের উদ্যোগে। নিজের উদ্যোগে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক, বিয়ের মালা। বিয়ের মালা, সম্প্রতি খুব বিয়ে বিয়ে শোনা যাচ্ছে ফেসবুকে। এটা একটা বিশেষত্ব কি, যেটা আর্টিফিশিয়াল ফুল, এটা আপনি সারা জীবন স্মৃতি হিসেবে হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর। এগুলো প্রাইস কেমন? এগুলো 1200 জোড়া, 1200, 1400, 2000, 3000, মানে এক একটা ফুলের উপর ডিপেন্ড করে। আর কি কি আর আছে? আমার অনেক টাইপের জুয়েলারি তো আছে, সাথে রিং। আর রিং তো নরমালি সবাই একটা বানায় ফেলে, বাট আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট করা। যেমন এখানে প্রত্যেকটা পার্ট আলাদা, এখানে মেটালটা আলাদা, স্টোনটা আলাদা, এই কাঠের বেসটাও আলাদা। আমি চেষ্টা করছি কয়েকটা সমন্বয় একটু ডিফারেন্ট কিছু করা, যেটা অন্য কোথাও আশা করি পাওয়া যাবে না। আসলে ইউনিক। এগুলোর প্রাইস কেমন? এগুলো 80, 100 টাকার মধ্যেই পাওয়া যায়, একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে। ও এবং ওয়াও, আমার এটা পেজে কত? এইটা জাস্ট মাত্র 80 টাকা। তাই নাকি? হ্যাঁ। দর্শক, আজকে কিন্তু ওনার অনেক প্রোডাক্ট আমি কিনে নিব, যেমন এটাও কিন্তু আমি কিনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু কম না, বুঝছেন? এটা আসলে কি বিষয়? এটা মৌমাছি, ও মৌমাছিটাকে একটু ওয়াও, reflect করার কি try করেছি। সুন্দর, এটা মৌমাছি। বাহ, চমৎকার চমৎকার, খুবই সুন্দর। আচ্ছা দর্শক, এটা আমি একটু পরে দেখি যে কমফোর্টেবল কিনা আমি এটাতে। আমি নিজেও কিন্তু পরে আছি আমার উদ্যোগের এই প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। এবং ও মাই গড, আমি তো এটা অবশ্যই নিব। দর্শক, আপনারাও চাইলে কিন্তু তোমার এর নামটা কি জানি, কিট্টুস ক্রিয়েটিভিটিতে আপনারা ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেয়া আছে, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। হ্যাঁ, এবং এটাও কিন্তু অনেক সুন্দর, একদম ইউনিক, সবই নিতে ইচ্ছা করছে। এটা কেমন প্রাইস? এটা হচ্ছে 100 টাকা। এটা যেহেতু তিনটা কিছু বেসে, এটাও 100? এটা 80। যেটা নিচে কাঠের বেজ আছে, সেটা যেহেতু ডাবল কস্টিং, প্রাইসটা তখন একটু বেড়ে যায়। না, অবশ্যই এগুলো আসলে সহজে পাওয়া যাবে না, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমি প্রোডাক্ট গুলো নিব অবশ্যই। খুব সুন্দর। আরো আছে এখানে, এই যে হচ্ছে এটা পাটের, কিন্তু পাটের, অরিজিনাল চমৎকার চমৎকার, কালোটা দেখি। আর আমরা নরমালি আমার আর সিজনালি কাজ বেশি হয়, বসন্ত, কি 21শে সুন্দর ফেব্রুয়ারি, না? ও মাই গড, এবং 16 ডিসেম্বর, এই তিনটা এটা তো আমি সিজনে প্রেমেই পড়ে যাবো। এগুলো কেমন প্রাইস? এগুলো 250 থেকে 350 এর মধ্যে। এটা তাই? হচ্ছে আমার আমার যখন আমি wow! অফলাইন ফেয়ার গুলো করতাম, কিউট, সবচেয়ে ফেমাস আমার পেজের ক্যান্ডেল। ও মাই গড, বিশেষ করে অনলাইন মেলাগুলোতে এটা খুব বেশি রেসপন্স পেয়েছি। এত কিউট কিউট আলহামদুলিল্লাহ। জিনিস, ও মাই গড, সবই কি নিয়ে যাবো বাসায়? থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ফিউচার পরিকল্পনা কি? আমার ফিউচার পরিকল্পনা আগে যেমন ছিল ইঞ্জিনিয়ার হবো, তো এখন আমি ওখান থেকে চলে এসেছি। এখন অবশ্যই আমাকে এমন কিছু করতে হবে যাতে কেউ বলতে না পারে তুমি যে জায়গাটা ছেড়ে আসছো সেটা তোমার লস হয়েছে বা তোমার এটা উচিত হয়নি। তো সেই জায়গা থেকে আমার খুব শীঘ্রই ইচ্ছা আছে, মানে অনেক আগেই করার প্ল্যান ছিল একটা অফলাইন শোরুম দিব।
যাতে সেখানে সবাই নিজের মতো করে দেখে নিতে পারে, অনলাইনেও দেখে নিতে পারছে না এই জায়গাটা থেকে। যেহেতু এখন একদমই নিউলি মম, আমার 2 মাসে একটা বেবি আছে, তো একটু সময়টা গেলে আমি অফলাইনে চলে যাব, এবং আমি চাচ্ছি অফলাইনে গিয়ে সবার সাথে পরিচিতি হব। এবং যদি কেউ কাজ শিখতে চায়, আমার মতো যারা মেয়ে আছে স্টুডেন্ট, যারা একদমই কাজটা পারে না বা কোথা থেকে সোর্সিং বা কিভাবে করতে হবে, তাদেরকে আমি অবশ্যই নিজ দায়িত্বে শেখানোর ইচ্ছাটা আমার আছে আমার অফলাইন শোরুমের মাধ্যমে। বাহ, চমৎকার চমৎকার। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ, এসে? অনেক ভালো লেগেছে, বিশেষ করে আপনার সাথে কথা বলে আরো ভালো লাগছে। আমাদেরও ভালো লেগেছে, তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারী জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।